Dear students, welcome to the next episode of Vectors. আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা কয়েকটা বিশেষ ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করেছি, যেরকম শূন্য ভেক্টর, একক ভেক্টর, যে দুটো মেন ইম্পর্টেন্ট ছিল। তাছাড়াও স্বাভাবিক যেরকম অ্যাজ ইউজুয়াল কতগুলো ভেক্টর রয়েছে, যেরকম সমান ভেক্টর, সমান্তরাল ভেক্টর। কিন্তু এর মধ্যে যে দুটো ভেক্টরে আমি বেশি ইম্পর্টেন্স দিতে চাইবো সেটা হচ্ছে শূন্য ভেক্টর এবং একক ভেক্টর। একক ভেক্টর স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা নেক্সট যে এপিসোডসগুলোতে যাব, নেক্সট ক্লাসগুলোতে যাব, তখন তোমরা দেখতে পারবে যে একক ভেক্টরের যে ইউজ সেটা কি ব্যাপক ভেক্টর অ্যালজেব্রাতে। সো উই উইল সি দ্যাট থিংস লেটার অন, বাট নাও উই উইল ডিসকাস সাম মোর ডিফারেন্ট টাইপ অফ ভেক্টর। ওকে, আরও কতকগুলো আমরা বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আলোচনা করব। তো টপিক শুরু করার আগেই আমি তোমাদেরকে বলতে চাইবো যে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো এবং অবশ্যই যদি তোমরা ক্লাস 11 স্টুডেন্ট হয়ে থাকো বা তোমরা যদি জেই এবং নিট এসপিরেন্ট হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো টপিক আজ শুরু করছি আমরা। আজকে আমরা কয়েকটা বিশেষ ধরনের ভেক্টর আবার পড়বো এবং ধীরে ধীরে আমরা ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টরের যোগ বিয়োগ এদিকে আমরা এগোবো। তো প্রথম আজকে আমি যে ভেক্টরটা সম্পর্কে আলোচনা করতে চাইবো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ভেক্টর, যেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো আজকে আমাদের প্রথম টপিক যদি তোমরা বলো তাহলে সেটা হচ্ছে যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর, ওকে, আমরা এটাকে বলতে পারি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে পুরো ক্লাস। ওকে, আমি বারবার এই কথাটা বলছি যে যখনই তোমরা অনলাইন ক্লাস করতে বসবে খাতায় সবসময় নোটবুক আর পেন নিয়ে বসবে। ওকে, তো দেখো পজিশন ভেক্টরকে বেসিক্যালি স্মল আর দিয়ে প্রকাশ করা হয় এবং অবশ্যই ভেক্টর যেহেতু মাথায় একটা কি দেওয়া হবে, তীর চিহ্ন দেওয়া হবে। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টরের নোটেশন। ইন জেনারেল আমরা এইভাবে স্মল আর দিয়ে প্রকাশ করে থাকি, কখনো ক্যাপিটাল আর দিয়েও প্রকাশ করা হতে পারে, সেটা বিশেষ কোনো ব্যাপার নয়, বাট জেনারেলি আমরা স্মল আর দিয়ে প্রকাশ করে থাকি পজিশন ভেক্টরকে। এখন ব্যাপার হচ্ছে পজিশন ভেক্টর আসলে কি, এটা আমাদেরকে জানতে হলে অবশ্যই আমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আমি প্রয়োজন অনুসারে কোঅর্ডিনেট সিস্টেম আরও ডিটেলসে বলতে থাকবো সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এখন একটা বেসিক যে কোঅর্ডিনেট সিস্টেম তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো, যেটাকে আমরা এখানে নির্দেশতন্ত্র, ম্যাথমেটিক্যাল যে ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ইউজ করব, নির্দেশতন্ত্র। দেখো আমি দুটো টার্ম এখানে বলছি পজিশন ভেক্টর ডিসকাস করতে গিয়ে, একটা হচ্ছে যে কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক, আরেকটা আমরা বলছি যে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তো দেখো এই যে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট, আর কোঅর্ডিনেটকে বা স্থানাঙ্ককে আমরা অনেক সময় যে কোঅর্ডিনেট অ্যাক্সেস রয়েছে সেগুলোকে আমরা নির্দেশতন্ত্র হিসেবে ব্যবহার করি ম্যাথমেটিক্যালি। তো নির্দেশতন্ত্র হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট। নির্দেশতন্ত্র কি না, কোনো একটা বস্তুর আমরা অবস্থান বা তার গতি বা তার স্থিতি অবস্থা যাই হোক না কেন, যার সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা লোকেশন বা তার গতিকে আমরা পর্যবেক্ষণ করি, সেই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে একটা নির্দেশতন্ত্র। তো সিস্টেমটা যে কোনো বস্তু হতে পারে, যে কোনো যানবাহন হতে পারে, যে কোনো বাড়ি হতে পারে, যে কোনো প্লেস হতে পারে। মানে যেমন আমি যদি বলি যে এখন এই মুহূর্তে আমার অবস্থান কোথায়, না এই মুহূর্তে আমার যে অবস্থান সেটা হচ্ছে এই বাড়িতে, তাহলে হয়ে গেল বাড়িটা নির্দেশতন্ত্র। তাহলে এই বাড়ির কোথায়, এই বাড়ির কোথায়, এই বাড়ির কোন পজিশনে আমি আছি, সেটা হয়ে গেল বাড়ির সাপেক্ষে আমার অবস্থান, অর্থাৎ বাড়ি হচ্ছে নির্দেশতন্ত্র। যেমন আমরা যদি বলি আমরা এখন কোথায় আছি, পৃথিবীতে। পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যেটা হচ্ছে ভারতবর্ষ, সেই তাহলে এখানে ভারতবর্ষটা হয়ে গেল নির্দেশতন্ত্র। পৃথিবীর সাপেক্ষে কোথায় আছে, ভারতবর্ষ, তাহলে পৃথিবীটা নির্দেশতন্ত্র। এবার দেখো ভারতবর্ষের কোথায় আছি আমরা, পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে নির্দেশতন্ত্র। পশ্চিমবঙ্গের আবার কোথায় আছি, কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট, যেমন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তাহলে এইভাবে আমরা কোনো একটা কিছু সাপেক্ষে, মনে করো তুমি বাসে বসে আছো, একটা গাড়ি পেরিয়ে গেল, তাহলে ওই গাড়িটার যে স্পিড আমরা দেখছি বাস থেকে, তাহলে বাসটা হয়ে গেল নির্দেশতন্ত্র, বাসের সাপেক্ষে ওই গাড়িটা চলছে। তাহলে কোনো কিছু একটা জায়গার সাপেক্ষে, কোনো একটা বস্তুর সাপেক্ষে, কোনো একটা যানবাহনের সাপেক্ষে, কোনো একটা অবস্থানের সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে অবস্থান আমরা পরিমাপ করি বা তার অবস্থান বা তার গতি আমরা পরিমাপ করি, সেটাই হচ্ছে নির্দেশতন্ত্র। যার সাপেক্ষে করা হয় সেটাই নির্দেশতন্ত্র।
তাহলে আমরা ম্যাথমেটিক্যালি পেন পেপারে সেই নির্দেশ তন্ত্রটা ব্যবহার করব কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ স্থানাঙ্ক। তোমরা জানো কোঅর্ডিনেট সিস্টেম দু রকমের সাধারণত তোমরা পড়ে থাকো, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনালে দুটো এক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। 3 ডাইমেনশনালে তিনটে এক্সিস থাকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তাহলে তোমরা 2 ডাইমেনশনাল বলে মনে করো এটা ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, এটা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, এইটা হয়ে গেল আমাদের একটা মূল বিন্দু আমরা বলতে পারি। তেমনি 3 ডাইমেনশনাল হতে পারে এক্স ওয়াই জেড, আমি এগুলো আগেই ডিসকাস করেছিলাম একবার, এক্সিস এক্স, এক্সিস ওয়াই, এক্সিস জেড। তাহলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এখন মনে করো এই কোন একটা বিন্দু, আমরা যদি বলি এখানে রয়েছে কোন একটা বিন্দু বা এখানে রয়েছে কোন একটা বিন্দু, তাহলে দেখো এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব সেই ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করব, এই ভেক্টরের সাহায্যে আমরা এর অবস্থানটাকে নির্দেশ করছি। তাহলে এই যে ভেক্টরটা হয়ে গেল এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর। এইখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে যদি আমরা লোকেট করতে চাই, এই বিন্দুটা হয়ে যাবে এই বিন্দুটার জন্য যে অবস্থান ভেক্টরটা, যে ভেক্টরটা প্রয়োজন, এই বিন্দুটার অবস্থান প্রকাশ করতে যে ভেক্টরটা প্রয়োজন সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে দেখো এই অবস্থান ভেক্টরকে আবার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা যাবে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যখন আমরা আবার খুব ভালোভাবে ইউনিট ভেক্টর সম্পর্কে, কম্পোনেন্ট সম্পর্কে জানবো, সেটা আমাদের পরে রয়েছে। এই মুহূর্তে আমাদের এইটুকু জানলে যথেষ্ট যে অবস্থান ভেক্টর হচ্ছে এক্স ওয়াই তলে অথবা এক্স ওয়াই জেড স্পেসে কোনো একটা বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে প্রয়োজনীয় যে ভেক্টর সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর, যেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। তাহলে অবস্থান ভেক্টর হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই পজিশন ভেক্টর এটা তোমাদের ক্লিয়ার। কিন্তু এই অবস্থান ভেক্টরকে আমরা মনে করি এই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় এক্স কমা ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় মনে করো এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে কিভাবে এক্স ওয়াই জেড এর সাহায্যে আর কে প্রকাশ করতে পারবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। এখন যেহেতু আমরা কয়েকটা বিশেষ ধরনের ভেক্টর পড়ছি, সেইখানে আমি অবস্থান ভেক্টর সম্পর্কে তোমাদেরকে জাস্ট পরিচিতি করালাম। ওকে, তো নেক্সট আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। দেখো ভেরি সিম্পল, নেক্সট ভেক্টর যেটা আমরা কথা বলছি নাম্বার 2 তে আজকে, সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর বা কো ইনিশিয়াল। দেখো কো ইনিশিয়াল কথাটার অর্থ কি? প্রাথমিক বিন্দু একই হবে, কথাটা দেবে হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। আমি এর বাংলাটা পরে লিখছি, তার কারণ আছে। যাদের আদি বিন্দু একই অর্থাৎ প্রাথমিক যে বিন্দু সেটা সেম, মনে করো এই বিন্দুটা থেকে অরিজিনেট হচ্ছে অনেকগুলো ভেক্টর, একটা পার্টিকুলার বিন্দু থেকে যখন অনেকগুলো ভেক্টর অরিজিনেট হবে তাদের ইনিশিয়াল পয়েন্টটা একই, মানে তাদের যে টেলটা সেটা একই জায়গায় আছে। দেখো এটা ও বিন্দু, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হয়ে গেল সি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এ বি সি হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। এটাকে বাংলায় বলা হয় অপসারী ভেক্টর। কেন বলো তো? দেখো মনে হচ্ছে যে অপসারী রশ্মি সম্পর্কে তোমাদের পরিচিতি আছে, যে একটা বিন্দু থেকে যখন রশ্মিগুলো বিভিন্ন দিকে যে অপসারী রশ্মি বলা হয়, তাদেরকে এই ভেক্টরগুলো একটা বিন্দু থেকে অপসারী হয়েছে, ওই জন্য এই কো ইনিশিয়াল ভেক্টরগুলোকে অনেক সময় আমরা অপসারী ভেক্টর বলে থাকি। অপসারী ভেক্টর কি বলে থাকি? অপসারী ভেক্টর। ওকে, তেমনি দেখো তাহলে অভিসারী ভেক্টর থাকবে অবশ্যই। তাহলে অভিসারী ভেক্টরকে আমরা কি নামে প্রকাশ করব ইংরেজিতে? কো টার্মিনাল ভেক্টর। কি বলবো? কো টার্মিনাল, অর্থাৎ যাদের টার্মিনাল পয়েন্টে একই হবে, কো টার্মিনাল ভেক্টর। ভেক্টরস বলতে পারি কারণ অনেকগুলো নিয়ে হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টরস। কো টার্মিনাল ভেক্টরস বা যাদের শেষ বিন্দুটা একই হবে, তার মানে আমরা বাংলাতে এটাকে বলবো কি? এটাকে বলবো অভিসারী ভেক্টর। কি বলবো? অভিসারী ভেক্টর। দেখো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে অভিসারী ভেক্টর কেন বলা হচ্ছে, কারণ অভিসারী রশ্মির মতো লাগবে যখন মনে করো এদের এন্ড পয়েন্টটা অর্থাৎ এদের হেডটা যখন একই জায়গায় মিলিত হবে। দেখো একই জায়গায় মিলিত হবে, তাহলে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এরা একই বিন্দুর দিকে যাচ্ছে, একই বিন্দুর দিকে যাচ্ছে। দেখো সবাই একই বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে এসে মনে হচ্ছে না মিলিত হচ্ছে ভেক্টর গুলো। তাহলে এটা কার মতো লাগছে? অভিসারী রশ্মির মতো লাগছে, তাই এগুলোকে আমরা অভিসারী ভেক্টর হিসেবেও কিন্তু বলতে পারি। দেখো আরো দু ধরনের আমরা ভেক্টর বলতে পারি, একটা হচ্ছে ফ্রি ভেক্টর, একটা হচ্ছে ফিক্সড ভেক্টর। তাহলে নেক্সট আমরা কি বলছি? দেখো ফ্রি ভেক্টর।
ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর মানে কি মুক্ত, ফ্রি ভেক্টর মুক্ত ভেক্টর। মুক্ত ভেক্টর কাকে বলবো? যার ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড নয়, মুক্ত ভেক্টর। যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট নয়। ফ্রি ভেক্টর কাকে বলবো? লিখে রাখতে পারো, যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট নয়, যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট নয়। আমি এক্সাম্পলে পড়ে আসছি, ওকে, নির্দিষ্ট নয়। আচ্ছা, যদি আমরা বলি যে ফিক্সড ভেক্টর বা বদ্ধ ভেক্টর, ফিক্সড ভেক্টর বা বদ্ধ ভেক্টর মানে যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট, বদ্ধ ভেক্টর। ওকে, বদ্ধ ভেক্টর, তোমরা শুনে শুনে বাংলাটা একটু লিখে নেবে, বাংলা হাতে লেখা একটু সমস্যা হচ্ছে এখানে। ফিক্সড ভেক্টর বা বদ্ধ ভেক্টর, দেখো ফিক্সড ভেক্টর মানে কি? যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট, পরিষ্কার, যার প্রাথমিক বিন্দু ফিক্সড, যার প্রাথমিক বিন্দু ফিক্সড বা নির্দিষ্ট, যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো প্রাথমিক বিন্দু নির্দিষ্ট, আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম পজিশন ভেক্টর। দেখো পজিশন ভেক্টর হচ্ছে আসলে একটা ফিক্সড ভেক্টর। এই যে পজিশন ভেক্টর, আমরা যতক্ষণ আমরা পজিশন ভেক্টরের সাহায্যে কি বোঝাতে চাইছি ভালো করে বুঝো। এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই বিন্দুটার আমরা অবস্থান নির্ণয় করতে চাইছি। কার সাপেক্ষে নির্ণয় করতে চাইছি? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দু যেটা ফিক্সড, যে মূল বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করছি, তার মানে অবস্থান ভেক্টর অবশ্যই ফিক্সড ভেক্টর। কিন্তু মনে করো আমি বলছি যে কোনো একটা বস্তুর যে বেগ, মনে করো বেগ আমরা বলছি, বেগ ভি, ভেলোসিটি ভি, আমরা বলছি ভেলোসিটির মান বলছি 5 মিটার পার সেকেন্ড। দেখো 5 মিটার পার সেকেন্ড বলার প্রয়োজন নেই যে প্রাথমিক বিন্দুটা নির্দিষ্ট কোন বিন্দু থেকে 5 মিটার পার সেকেন্ড, নেসেসারি নয়। এই ভেক্টরটাকে কমপ্লিটলি প্রকাশ করতে গেলে এটা নেসেসারি নয় যে কোন বিন্দু থেকে শুরু হয়েছে। কোনো পার্টিকুলার প্রবলেমে আমাদের প্রয়োজন হবে সেটা আলাদা কথা, কিন্তু এটা নেসেসারি নয়। আমরা যদি বলি যে কোনো বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা এনাফ বেগ রাশিটাকে প্রকাশ করার জন্য। যদি বলি যে ত্বরণ যদি বলি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কি ত্বরণ যদি বলি, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। কোনো বস্তুর ত্বরণ যদি আমরা বলি যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এর প্রাথমিক বিন্দুটা নির্দিষ্ট হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ সেগুলোকে আমরা ফ্রি ভেক্টর বলবো। তাহলে ফ্রি ভেক্টর কি? যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট নয়। ফিক্সড ভেক্টর কি? যার প্রাথমিক বিন্দু নির্দিষ্ট। ক্লিয়ার? আরো দুই ধরনের ভেক্টর রয়েছে যেগুলোকে বলা হয়, একটাকে বলা হয় সিউডো ভেক্টর, একটাকে বলা হয় ট্রু ভেক্টর। দেখো সিউডো ভেক্টর কি, দারুণ ইন্টারেস্টিং বিষয়। সিউডো কথাটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। সিউডো কথাটার অর্থ হচ্ছে ছদ্ম, ছদ্ম মানে ভান করা আমরা বলতে পারি। সিউডো মানে হচ্ছে যে কোনো একটা রাশি ভেক্টর রাশি নয়, অথচ ভেক্টরের সমস্ত প্রপার্টি গুলো মেনে চলবে, অথচ তাকে আমরা ডাইরেক্টলি ভেক্টর বলতে পারবো না, সেটা হচ্ছে সিউডো ভেক্টর। তেমনি দেখো যদি আমরা বলি যে ট্রু ভেক্টর, সিউডো ভেক্টর কারা? সিউডো ভেক্টর বেসিক্যালি যে রোটেশনের সঙ্গে যারা ইনভলভ, যেমন ঘূর্ণন বেগ, বা আমরা বলতে পারি কৌণিক সরণ, কৌণিক বেগ, এগুলো। হ্যাঁ, সিউডো ভেক্টর যারা হচ্ছে যে এক্সিয়াল ভেক্টরও বলা হয় এদেরকে। এগুলো আমরা রোটেশনাল মোশন চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করব। এখন জাস্ট জেনে রাখো যে কাদেরকে সিউডো ভেক্টর বলা হয়। যারা এক্সিয়াল ভেক্টর যারা কি ইনভলভড উইথ রোটেশনের সঙ্গে যারা সম্পর্কযুক্ত, ইনভলভড ভেক্টর ইনভলভড উইথ রোটেশনাল মোশন, তাহলে যে সমস্ত ভেক্টর আছে সেগুলো রোটেশনাল মোশনের সঙ্গে ইনভলভ, তাদেরকে আমরা কি বলবো? এক্সিয়াল ভেক্টর বা সিউডো ভেক্টর। যেমন কি এক্সাম্পল কি? দেখো এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি, যেমন ধরো ঘূর্ণন, কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো সবই হবে। কৌণিক বেগ, কৌণিক সরণ, এগুলো সব হবে। সমস্ত অ্যাঙ্গুলার ভেরিয়েবল, দেখো এগুলো এক্সিয়াল ভেক্টর কেন বলা হচ্ছে না? এরা অক্ষ বরাবর সবসময় এদের অভিমুখটা ধরে নেওয়া হবে। দেখো ভেক্টর অ্যালজেব্রাটাকে এস্টাবলিশ করার জন্য এগুলোকে আমরা ভেক্টর হিসেবে ধরে নেব এবং এদের একটা পার্টিকুলার ডিরেকশন আমরা ডিফাইন করব, বাট অ্যাকচুয়ালি কিন্তু এদের ডিরেকশন ওইদিকে নয়। যেমন ধরো আমি যদি বলি বেগ ভেক্টর, আমি বলি কোন বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড কোন দিকে? পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে আমরা বলছি, বা আমরা বলছি কোন বস্তুর সরণ 5 মিটার পূর্ব দিকে। দেখো একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেই অভিমুখটাকে আমরা রিয়েলাইজ করছি। কিন্তু সিউডো ভেক্টরের ক্ষেত্রে কি হবে আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। মনে করো কোনো একটা বস্তু ঘুরছে,
একটা সার্কেলে ঘুরছে। তাহলে এর যে অ্যাঙ্গুলার ভেরিয়েবল, এর যে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, সেগুলো সব এই বরাবর হবে। দেখো কোনো রিলেশন নেই, অ্যাকচুয়াল মোশনের সঙ্গে এর যে অভিমুখ সেটার তেমন কোনো রিলেশন নেই। এটা একটা আর্টিফিশিয়াল ডিরেকশন দেওয়া হচ্ছে, এটা নির্দিষ্ট কাজে ব্যবহার করার জন্য এই রাশিগুলোকে আমাদের ভেক্টর অ্যালজেব্রার মধ্যে ইনক্লুড করার জন্য, আমাদের ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্টের জন্য এই বরাবর অভিমুখটাকে আমরা এসবিএম করছি, এর অ্যাকচুয়াল অভিমুখ কিন্তু এইদিকে নয়। এই ধরনের ভেক্টরগুলোকে কি বলা হয়? এই ধরনের ভেক্টরগুলোকে বলা হয় সিউডো ভেক্টর, যাদের অভিমুখগুলো রিয়েলি ফিজিবল নয়, বাট আমরা প্রয়োজনে তাদের একটা অভিমুখ দিয়ে দিচ্ছি ভেক্টর অ্যালজেব্রাটাকে এস্টাবলিশ করার জন্য। সেই ভেক্টরগুলোকে বলা হয় সিউডো ভেক্টর, এবং তারা অবশ্যই অ্যাঙ্গুলার ভেরিয়েবল হবে, কৌণিক চলরাশিগুলো হবে। কিন্তু যদি আমরা পোলার ভেক্টর বলি বা ট্রু ভেক্টর বলি, সেগুলো হচ্ছে আমাদের রৈখিক চলরাশি, যেমন রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এগুলো। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট ভেক্টর আমরা বলবো সেটা হচ্ছে অবশ্যই কি ট্রু ভেক্টর অর পোলার ভেক্টর। ট্রু ভেক্টর অর আমরা বলতে পারি পোলার ভেক্টর। ঠিক আছে, এরা কারা এই ধরনের ভেক্টরগুলো, কাদেরকে আমরা এই ট্রু ভেক্টর বা পোলার ভেক্টর বলবো? যে ভেক্টরগুলো ইনভলভ উইথ ট্রান্সলেটরি মোশন, রোটেশনাল মোশন নয়, ইনভলভড উইথ ট্রান্সলেশনাল মোশন, রৈখিক গতির সঙ্গে সংযুক্ত ট্রান্সলেশনাল মোশন, এবং যাদের রিয়েলি একটা অভিমুখ রয়েছে, যাদের অভিমুখটা আমরা ফিল করতে পারি। ওকে, তাদেরকে কি বলা হয়? ট্রু ভেক্টর বা পোলার ভেক্টর। এক্সাম্পল কি না, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এগুলো হবে রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এরা হচ্ছে কি ট্রু ভেক্টর। ওকে, তো এই যে আগের ক্লাসে এবং আজকের ক্লাসটা মিলে আমি অনেক ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি। মোটামুটি এই মুহূর্তে এই ভেক্টরগুলো সম্পর্কে আইডিয়া থাকলেই চলবে। এবার যদি আরো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ডিসকাশনের প্রয়োজনে আমাদের আরো কিছু ভেক্টরের প্রয়োজন হয় বা আরো কিছু ভেক্টর অ্যারাইজ করে, তখন আমি সেই ভেক্টরগুলোর কথা তোমাদেরকে বলবো। কিন্তু মোটামুটি যে আইডিয়াটা তোমাদের হয়েছে ভেক্টরের ডেফিনেশন সম্পর্কে, ভেক্টরকে কিভাবে নোটেশন দেওয়া হয়, ভেক্টরকে জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয়, পজিশন ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, বিভিন্ন ধরনের যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলো প্রধান বৈশিষ্ট্য কি, এই যে তোমাদের একটা আইডিয়া হয়েছে, এই আইডিয়াটার উপর ভিত্তি করে আমরা ভেক্টর অ্যালজেব্রার যে নেক্সট স্টেপ, অর্থাৎ ভেক্টরের যে যোগ, সেটার দিকে আমরা এগোবো। তো দেখো, ভেক্টরের যোগটা আমি একটু সামান্য ইন্ট্রোডিউস করে রাখি। আজকে নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা ভেক্টরের যোগ করব। প্রথমত কথা হচ্ছে যে ভেক্টরের যে যোগ, ভেক্টরের যে বিয়োগ বা ভেক্টরের যে গুণ, এই যে পুরো যে আমি প্রসেসটা এখানে করব, যে অ্যালজেব্রাটা আমরা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করব, সেটা বেসিক্যালি হচ্ছে যে তোমাদের অ্যালজেব্রার সঙ্গে সঙ্গে কি কাজ করবে? জিওমেট্রি। যে স্কেলার অ্যালজেব্রা তোমরা পড়ে এসছো, সেই স্কেলার অ্যালজেব্রার সঙ্গে জিওমেট্রি যখনই আমরা ইউজ করব, তখনই সেটা হয়ে যাবে কি ভেক্টর অ্যালজেব্রা। তবে ভেক্টর অ্যালজেব্রার যে তোমরা বেসিক যে যোগ, ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, ভেক্টরের যে সামান্তরিক সূত্র তোমরা টুকটাক পড়েছো তোমাদের ক্লাস 9-এ, বলের সামান্তরিক সূত্র বোধহয় ছিল, একটু তোমরা পড়েছো। কিন্তু বেসিক্যালি ওগুলোর যে অ্যাপ্লিকেশন, কিভাবে আমরা দুটো ভেক্টরকে যোগ করব, সেটাও কিন্তু তোমরা করেছো কয়েকটা স্পেশাল কেসে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আজকে বোঝাবো যে তোমরা অলরেডি ভেক্টরের যোগ জানো, কিন্তু তোমরা এটা জানো না যে ওটা ভেক্টরের যোগ। মানে তোমরা ভেক্টরের যোগ অলরেডি করেছো, অর্থাৎ তোমরা ভেক্টরের যোগ জানো, যখন তোমরা এটা করেছিলে তখন জানতে না যে আমরা আসলে এটা ভেক্টর যোগ করছি। দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কি এক্সাম্পল? সবচেয়ে বেস্ট এক্সাম্পল হতে পারে কি সরণ ভেক্টর দিয়ে। সাপোজ মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে তুমি ইস্ট বরাবর 3 মিটার চলে গেলে এইদিকে, আমরা ডিরেকশন জানি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমি এইভাবেই প্রকাশ করছি এখানে এক্স ওয়াই না দিয়ে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ওকে, তাহলে মনে করো তুমি ইস্ট বরাবর 3 মিটার চলে গেছো, তারপর তুমি টার্ন করলে লেফট নিয়ে নর্থ বরাবর তুমি আবার চলে গেলে 4 মিটার। বুঝছে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার সরণ কত। দেখো, ভেক্টর আছে, কিন্তু তুমি প্রথমে 3 মিটার সরণ গেছো, তারপর 4 মিটার সরণ গেছো। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার নেট সরণ কত হয়েছে, তোমার প্রাথমিক বিন্দুর সাপেক্ষে সরণ কত হয়েছে। তুমি বলবে যে স্যার সরণের আমি ডেফিনেশন তো জানি, সরণের যে মান সেটা হয়ে যাবে প্রথম বিন্দু আর শেষ বিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেই সরলরেখাটার যে দৈর্ঘ্য সেটাই হবে সরণের মান। ঠিক আছে? তাহলে তুমি বলবে যে এটা তো অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, √3² + 4²। ভেরি সিম্পল,
যেটা হচ্ছে 5 মিটার। দেখো এটা তুমি অলরেডি করেছিলে, যে এর সরণ 5 মিটার। তাহলে দেখো তুমি দুটো ভেক্টর 3 মিটার যার মান 4 মিটার যার মান তাদেরকে যোগ করে তুমি কত পেলে? 5। তাহলে দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু যখন আমরা যোগ করছি, দেখো সিম্পল যোগ হচ্ছে না। তোমার 3 মিটার আর 4 মিটার তো 7 মিটার হওয়া উচিত ছিল, 7 মিটার হয়েছে কি না? দুটো ভেক্টরের যোগ করেছি আমরা, প্রথমে 3 মিটার সরণ দিয়ে 4 মিটার সরণ, কিন্তু ফাইনাল সরণ দুটো যোগ করে কত পেয়েছি? 5 মিটার। বুঝতে পারছো? তাহলে ভেক্টর যোগটা হচ্ছে সাধারণ যোগের থেকে সামান্য আলাদা। কিন্তু ব্যাপার হচ্ছে দেখো আমি এখানে যেটা বলতে চাইছি যে তুমি 3 মিটার আর 4 মিটার দুটো ভেক্টরের মান যোগ করে যে নতুন ভেক্টরটা পেয়েছো তার মান 5 মিটার। দেখো আমি যখন বলেছিলাম যে ভেক্টরকে আমরা জ্যামিতিকভাবে যখন প্রকাশ করেছিলাম, আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে একটা ভেক্টরের যে জ্যামিতিকভাবে প্রকাশ করার পদ্ধতি সেটা হচ্ছে একটা সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে। দেখো এটা তো 3 মিটার সরণ ভেক্টর, এটা 4 মিটার সরণ ভেক্টর, তাহলে এটা আমাদের 5 মিটার সরণ ভেক্টর। তাহলে বলেছিলাম কি যে ওই সরলরেখাটার যে দৈর্ঘ্য সেটাই হবে ভেক্টরের মান। তাহলে দেখো এই সরলরেখাটার যা দৈর্ঘ্য হবে সেটাই হবে এই সরণ ভেক্টরটার মান। তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্য কত? বাই ইউজিং পাইথাগোরাস থিওরাম, স্কয়ার রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ 5 মিটার। তাহলে আমরা 5 মিটার পেয়ে গেছি এর দৈর্ঘ্য। তাহলে দেখো কিন্তু যেহেতু এটা ভেক্টর আছে তোমাকে অভিমুখও তো বলতে হবে, যে এই দিকে যে সরণটা আমি বলছি এই দিকে বলে দিলে তো হবে না, তার একটা পার্টিকুলার ডিরেকশনে বলতে হবে। তাহলে আমরা জানতে চাইছি যে এই সরণটা এই 3 মিটার যে সরণটা হয়েছে অর্থাৎ এই পূর্ব দিকের সাপেক্ষে কত কোণে রয়েছে এটা বলে দিতে হবে। এই কোণটা যদি আমরা প্রকাশ করে দিতে পারি, দেখো যেটা আমি আগে বলছিলাম যে একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে গেলে একটা সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, সরলরেখাটার মানই হবে ভেক্টরটার মান, এবং আমরা একটা অ্যাঙ্গেল নিয়ে নেবো যেটা আমরা তখন বলেছিলাম যে এক্স অক্ষের সঙ্গে নেবো। এখানে যদি ইস্ট ডিরেকশনটা আমরা ইস্ট ডিরেকশনটাকে আমরা রেফারেন্স ধরি তাহলে ইস্টের সাপেক্ষে বলবো। তাহলে ইস্টের সাপেক্ষে এই কোণটা হয়ে যাবে দেখো থিটা কোণ। তাহলে এই থিটা কোণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই পার্টিকুলার যে ডিরেকশন সেটাও পেয়ে যাবো। তাহলে থিটা কোণটা আমরা কিভাবে বের করবো? ভেরি সিম্পল। দেখো এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ট্যান থিটা সমান দেখো সিম্পল হয়ে যাবে, ট্যান থিটা সমান হয়ে যাবে লম্ব বাই ভূমি, তাহলে 4/3। এইখান থেকে যদি আমরা থিটাটা বের করতে পারি, দেখো এই যেহেতু তোমরা এই থিটার মানটা জানো নি তাই লিখতে পারছো না, আদারওয়াইজ মনে করো যদি ট্যান থিটা সমান আমি বলতাম যে 1 হয়ে গেছে, 1 ট্যান থিটা সমান যদি বলতাম 1 হয়ে গেছে তাহলে তুমি সুন্দর বলে থিটা সমান 45 ডিগ্রি। কিন্তু এখানে তুমি থিটা সমান বলতে পারছো না, কারণ তুমি ট্যান কতর মান 4/3 জানো নি। তাহলে আমাদেরকে এটা ক্যালকুলেটরে বের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরে বের করতে হবে। কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রসেসটা কি, আমরা অলরেডি বুঝতে পারছি ট্যান থিটা ইকুয়াল টু 4/3 মানে এখান থেকে থিটা বের হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে মেন বিষয় যে আমরা দুটো ভেক্টরকে কিভাবে যোগ করছি। দেখো এটাই হচ্ছে আসলে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে আমরা নেক্সট দিন আমরা ডিটেইলস পড়বো। ত্রিভুজ সূত্র কি বলছে যে দুটো ভেক্টরকে যদি আমরা পরপর এইভাবে যদি আমরা রাখি যে একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে অন্য ভেক্টরটা সেখানে শুরু হচ্ছে, তাহলে কি হবে যে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটা হবে সেটা সেটা এদের দুজনের যে যোগফল সেই যোগফলটাকে প্রকাশ করবে। তাহলে দেখো এখানে যে 3 মিটার আর এই যে 4 মিটার এরা দুজনে মিলে দেখো এই দুটো যে ভেক্টর দুটো একটা ত্রিভুজের দুটো বাহুকে আমরা পরপর নিয়েছি, তাহলে থার্ড বাহুটা যেটা বিপরীত ক্রমে সেটা হচ্ছে 5 মিটার, যেটা হচ্ছে আমরা সরণ ভেক্টরটাকে দিচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যদি 90 ডিগ্রি না হয়। দেখো মনে করো যদি কেউ সরণটা এইভাবে করে, প্রথমে 3 মিটার তারপরে যদি সরণটা এইভাবে করে, তখন তোমাকে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে না, কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য বের করতে তুমি শেখোনি, এটাই প্রবলেম ছিল। আদারওয়াইজ তুমি জানো, তুমি প্রসেস জানো, কিন্তু তোমাকে একটু মোর ম্যাথমেটিক্স শিখতে হবে এখানে, যাতে করে সমকোণী ত্রিভুজ না হলেও তুমি এই থার্ড বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। হ্যাঁ, কিন্তু দেখো আবার যদি মনে করো এমন হয় যে এটা দেখো 3 মিটার, আবার যদি মনে করো 4 মিটার ওইদিকেই যায়, দেখো যদি কোণটা 0 ডিগ্রি হয়, 3 মিটার তাহলে তুমি সিম্পল বলে দিতে পারবে এটা 7 মিটার। তার মানে দেখো থিটা সমান 90 ডিগ্রি হলেও তুমি বলতে পারছো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটা সমান যদি 0 ডিগ্রি হয় তাও তুমি বলতে পারছো। আবার দেখবে থিটা সমান 180 হলেও তুমি বলতে পারবে। মনে করো এদিকে 4 মিটার সরণ, তারপরে মনে করো উল্টো দিকে 3 মিটার সরণ হয়েছে, তাহলে প্রথমে 4 দিয়ে 3, তাহলে কতটুকু সরণ বেঁচেছে? অ্যাকচুয়ালি প্রাথমিক বিন্দু শেষ বিন্দুর মধ্যে কতটুকু ডিস্টেন্স রয়েছে? 1। তাহলে দেখো এখানে তুমি সরণের মান বলতে পারছো থিটা সমান যখন 180 ডিগ্রি। থিটা সমান 180 ডিগ্রি কখন বলেছিলাম? তখন দুটোর অভিমুখ আলাদা, একটা এইদিকে আসছে, বিপরীত অভিমুখ হলে 180 ডিগ্রি। তাহলে দেখো থিটা সমান 90 ডিগ্রির জন্য তুমি দুটো ভেক্টরের যোগ করতে পারছো, থিটা সমান 0 ডিগ্রির জন্য তুমি দুটো ভেক্টর যোগ করতে পারছো, থিটা সমান 180 ডিগ্রির জন্য তুমি দুটো ভেক্টর যোগ করতে পারছো। কিন্তু এই তিনটে কোণ ছাড়া যদি অন্য কোনো কোণ হয়ে যায় তাহলে তুমি তো ছবিটা এঁকে দেবে
কিন্তু এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা বের করতে পারছো না। দিস ইজ দ্য প্রবলেম। এবং এই প্রবলেমটাই আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রে সলভ করব। ভেক্টরের ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট তো অলরেডি যেটা আমি বলছি এটাই, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা দেখব যে কিভাবে এই বাহুটার দৈর্ঘ্য বের করা যেতে পারে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ আর গোয়িং টু লার্ন ইন ইউর ক্লাস 11, হ্যাঁ না? এ তো তোমরা ক্লাস 9 শিখে ফেলেছিলে। ওকে, তো আমরা দেখবো নেক্সট ক্লাসে। আবার এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, তাহলে ভেক্টর দুটো যোগ করলে দেখো, এখনই আমি কতগুলো তোমাকে ভেরিয়েশন দেখালাম যে 3 আর 4 যোগ করলে 5 হয়ে গেল, এখানে 3 4 যোগ করে এখানে 7 হয়েছে, 3 4 যোগ করে এখানে 1 হয়েছে। তার মধ্যে সবচাইতে ম্যাক্সিমাম 3 আর 4 যোগ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা 7, সবথেকে কম যেটা হবে সেটা হচ্ছে যে 1, ঠিক আছে? আর বাকি সব মানগুলো এর মাঝামাঝি থাকবে, 7 আর 1 যেমন 5 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। সেটা ডিপেন্ড করছে যে এই যে দুটো ভেক্টর 3 মিটার আর 4 মিটার সরণটা এটা কিভাবে হচ্ছে, অর্থাৎ প্রথমে 3 মিটারের পর যে 4 মিটার সরণটা হচ্ছে সেটা কোন ডিরেকশনে হচ্ছে তার উপরে নির্ভর করবে। দেখো, যদি মনে করি এই ডিরেকশনে হয় তখন এইখানে অবধি হবে, দেখো মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এই ডিরেকশনে হয় তখন এইখানে অবধি হবে, যদি এই ডিরেকশনে হয় তখন এইখানে অবধি হবে, হ্যাঁ না? তাহলে দেখো এই যে বাহুটার যে দৈর্ঘ্যটা সেটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি দুটো ভেক্টরের যোগ করার ফলে যে লব্ধিটা পাওয়া যাবে সেটা কি বিভিন্ন হবে, ওটাকে লব্ধি বলা হয় ভেক্টরের ভাষায়, রেজাল্ট্যান্ট ভেক্টর। আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই জন্য দুটো সূত্র আছে, একটা যে ত্রিভুজ সূত্র, একটা যে সামান্তরিক সূত্র, যার সাহায্যে তোমরা যে কোনো দুটো ভেক্টরকে যোগ করতে পারবে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে ইন ডিটেলস বলবো। ওকে, আজকের জন্য এইটুকুই থাক। আবারও বলছি, তোমাদের যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে তোমরা ক্লাসগুলোকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।